আপনারা এই কারিকুলামটা পড়েছেন, ভাইয়া গ্রুপে পোস্ট করছিল। আমরা এখানে মাল্টিপল মডিউলে এটা সাজিয়েছি। আমরা ইনিশিয়ালি চিন্তা করছিলাম যে 20টা মডিউল হবে, বাট আমাদের কারিকুলাম রিভাইজ দেওয়ার পর আমরা চিন্তা করলাম যে হয়তো 22টা বা 23টা মডিউল হতে পারে। ঠিক আছে, এডিশনাল আমরা 2টা বা 3টা মডিউল ডিভাইড করব। এবং আপাতত 8টা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড পোর্টফোলিও প্রজেক্টের ইচ্ছা আছে, বাট আপনাদের যদি ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে সেক্ষেত্রে আমরা এটা বাড়াবো। ওকে, আমরা আরো প্রজেক্ট অ্যাড করবো এবং এগুলো মানে ছোটখাটো কোনো প্রজেক্ট হবে না, এগুলো একটা এন্ড টু এন্ড প্রজেক্ট হবে। ঠিক আছে, যেটা আপনি মেশিন লার্নিং, আপনি ডেটা প্রসেস, মেশিন লার্নিং সবকিছু প্রসেস করার পর দেন একটা ছোটখাটো ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা এপিআই, ওকে, এটাও রেডি করবেন যাতে আপনি কাউকে দেখাতে পারেন। চলেন আমরা কারিকুলাম নিয়ে আলোচনা করি। তো কোর্সের শুরুতে আমরা হচ্ছে পাইথনের একটা কিছু রিক্যাপ ভিডিও দিছি বা একটা পাইথন মডিউল অ্যাড করছি। সেখানে ধরেন আপনি অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আসছেন, ঠিক আছে, আপনি ওই মডিউল গুলো দেখলে পাইথন এখানে যা যা করা দরকার সেগুলো শিখতে পারবেন, এবং বাকি যা যা কিছু আছে সেগুলো আমরা কোর্স করতে করতে বা অন্য সময় কাজ করতে করতে শিখবো। আর যদি আপনি পাইথন পারেন সেক্ষেত্রে আপনার জন্য ওই মডিউলটা অপশনাল, এটা অ্যাকচুয়ালি প্রয়োজন হবে না। এরপর ফার্স্ট মডিউলে আমরা যেটা করবো, আমরা নিউমেরিক্যাল পাইথন শিখবো। ওকে, সো নিউমেরিক্যাল পাইথন, পাইথন দিয়ে কিভাবে সাইন্টিফিক কম্পিউটেশন করে। পাইথন যদিও একটা ধরো স্লো ল্যাঙ্গুয়েজ, আমরা জানি যে পাইথন একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, বাট তারপরও সাইন্টিফিক কমিউনিটিতে পাইথন খুব বেশি ইউজ হয়। ঠিক আছে, এটা একদম আপনার ভার্সিটির ল্যাব থেকে শুরু করে নাসা বা স্পেস এক্স এর রকেট পর্যন্ত সব জায়গায় পাইথন সাইন্টিফিক কম্পিউটিং এর জন্য ইউজ হয়। এবং পাইথনের যে অসুবিধাগুলো সেইগুলো কিভাবে আমাদের নামপাই সলভ করে দিচ্ছে, ঠিক আছে, কিভাবে হাই পারফরমেন্স কম্পিউটেশনের টেকনিক প্রোভাইড করতেছে, মেট্রিক্সের কম্পিউটেশন, ভেক্টর কম্পিউটেশন, এগুলোই নিয়ে আমরা নামপাই সিরিজ আলোচনা করব। এবং নামপাই সিরিজে আমরা বেসিক লেকচারের পর আমরা আপনাদেরকে 100টা প্রবলেম দেব সলভ করতে। এখন 100টা একটু এক্সট্রিম হয়ে যায়, ঠিক আছে। অনেকে কোশ্চেন হতে পারে যে নামপাইতে 100টা কোশ্চেন। তো নামপাইতে আপনি যদি 1 থেকে 40 পর্যন্ত করতে পারেন, আমাদের কোর্সের বাকি স্টেপ গুলোতে যাওয়ার জন্য সেটা এনাফ। বাট আপনি যদি একটু টপ টায়ার কিছু ট্রাই অ্যাটেম্প্ট করেন বা আপনি রিমোট জব অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো সবগুলা প্রবলেম আস্তে আস্তে সলভ করে, এবং আমরা এখানে সলিউশনও অ্যাড করতে থাকবো। তো আপনি যদি ফার্স্টে 100টা না করতে পারেন, আপনি 40টা করেন, 40টা করে পরে মডেলে চলে যাবেন। কোর্স শেষ হলে আবার গিয়ে একটু রিভাইজ দিয়ে বাকিগুলো সলভ করার ট্রাই করবেন। এটা হচ্ছে আপনার নিজের ইমপ্রুভমেন্টের জন্য। এরপর আমরা ডেটা ম্যানিপুলেশন, প্রসেসিং এগুলো দেখবো। আমরা পান্ডাস লাইব্রেরি ইউজ করবো। সো অনেকের কাছে এই পার্টটা বোরিং লাগতে পারে, ঠিক আছে। অনেকে বলবে যে আমরা তো ডিপ লার্নিং শিখতে যাচ্ছি, ঠিক আছে, আমরা কম্পিউটার ভিশন করতে যাচ্ছি, আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করতে যাচ্ছি, আমাদেরকে পান্ডাস, নামপাই এগুলো কি প্রয়োজন। সো যেহেতু আমাদের এই কোর্সটা ইন্ডাস্ট্রি প্লাস একাডেমিয়া ফোকাসড, কিছুটা অ্যানালাইসিস আপনাকে জানা লাগবে যদি আপনি অন্য ফিল্ডেও কাজ করেন, ঠিক আছে, কিছু অ্যানালাইসিস আপনাকে জানা লাগবে। সো পান্ডাস ইজ এ মাস্ট। আর ইন্ডাস্ট্রিতে, আমাদের একাডেমিতে আমরা দেখি যে একাডেমিতে রিসার্চ বলতে অ্যাকচুয়ালি ডিপ লার্নিং, তাই না? আমরা এটা সবাই ফিল করি। বা আপনার যদি কোনো সুপারভাইজার থাকে, ওনাকে যদি মেশিন লার্নিং মডেল নিয়েছেন, ক্লাসিক্যাল মেশিন লার্নিং মডেল, উনি বলবে যে ডিপ লার্নিং মডেল গুলো ট্রাই করবেন, রাইট? বাট ইন্ডাস্ট্রিতে জিনিসটা হচ্ছে একদম উল্টা। ইন্ডাস্ট্রিতে লাইক 90% মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন সবগুলোই হচ্ছে ক্লাসিক্যাল এমএল, এবং সেখানে সব টেবুলের ডাটা, ওইখানে কম্পিউটার ভিশন নাই, ওইখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নেই। একদম 90% কেসে আমাদের হচ্ছে টেবুলের ডাটা বা নিউমেরিক্যাল ডাটা। বাকি যে 10% আছে, সেই 10%ও আপনার অনেকটা হচ্ছে এলএলএম ফোকাসড হয়ে গেছে। টোটালি যে হচ্ছে না এনএলপি বা কম্পিউটার ভিশন টোটালি যে হচ্ছে না এমনটা না, বাট একদম যদি এন্টায়ার জব মার্কেটের কথা হিসাব করে, অনলি 10% হচ্ছে কম্পিউটার ভিশন আর এনএলপি এর দিকে ফোকাস, ঠিক আছে। ডিপ লার্নিং বাদে বলতেছে এখানে, সরি, এলএলএম বাদে বলতেছে এখানে। এলএলএম ডিফারেন্ট জিনিস, কারণ এলএলএম হচ্ছে এখন সব জায়গায়। ওভার দ্য টাইম এলএলএম হয়তো এনএলপি বা কম্পিউটার ভিশনকেও ওভারটেক করে ফেলতে পারে। অলরেডি এনএলপি এর অনেকটাই হচ্ছে এলএলএম ওভারটেক করে ফেলছে। এলএলএম এর অ্যাপ্লিকেশন যেসব জায়গায় আছে ওগুলো হচ্ছে আগে এনএলপি দিয়ে করা হতো, বাট এলএলএম এর রেসপন্স গুলো ভালো, এই জন্য এলএলএম বেশি ইউজ করা হচ্ছে। ওকে, সো আমরা পান্ডাস শিখবো। পান্ডাস দিয়ে দেখবো যে কিভাবে নিউমেরিক্যাল ডেটা সেট সেগুলোকে প্রসেস করে, কিভাবে আপনি ডেটা ম্যানিপুলেশন করবেন, ঠিক আছে, কিভাবে প্রসেস করবেন, কিভাবে আপনার অ্যানোমালি হ্যান্ডেল করবেন, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা। দেন আমরা শিখবো যে ডেটা ভিজুয়ালাইজেশন। আমরা যেরকম চার্ট দেখি না,
ভালো, আপনি যে কোনো একটা টপ Q1 পেপার নেন, সেখানে দেখবেন যে চার্ট গুলো খুব মানে অন্যরকম, ঠিক আছে, একটু দেখতে অ্যাট্রাকটিভ এবং অনেক ডিটেইলড, অনেক ইনফরমেশন শো করে। ওকে, তো এই জিনিসগুলো আমরা ডেটা ভিজুয়ালাইজেশন সেকশনে শিখবো, যে কিভাবে আপনার পাইথনের যে লাইব্রেরি গুলো আছে, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এই লাইব্রেরি গুলো ইউজ করা যায়। পাশাপাশি আমরা আরো একটা বা দুইটা লাইব্রেরি দেখতে পারি, প্লটলি আর একটা আমার চিন্তা আছে। তবে প্লটলি আমরা অ্যাড করবো, ওটা হচ্ছে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারবো। আর মেশিন লার্নিং এর জন্য কিছু স্ট্যাটিস্টিক জানা লাগে, যদিও আমাদের যে 9-10 বা ইন্টারের কারিকুলাম সেখানেও স্ট্যাটিস্টিক থাকে, ইউনিভার্সিটির যে কারিকুলাম সেখানেও স্ট্যাটিস্টিক থাকে। তারপর আমরা এখানে কিছুটা রিক্যাপ করব, ইন কেস যদি কিছু মনে আপনার ভুলে যান বা হয়তো রিভাইজ দেওয়া হয়নি অনেকদিন, সেক্ষেত্রে এটা আপনার জন্য হেল্পফুল হবে। এরপরে এই যে আমরা যা যা শিখলাম মডেল 1 থেকে 4 পর্যন্ত, এটা দিয়ে আমরা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করবো। আমরা হচ্ছে আপনাকে একটা বা দুইটা বড় ডেটা সেট দিব, ঠিক আছে, এবং এই বড় ডেটা সেট কিভাবে হ্যান্ডেল করে সেটাও শিখিয়ে দিব। কারণ নর্মালি আপনারা যারা মেশিন লার্নিং কাজ করছেন, দেখা গেছে যে ডেটা সেট গুলো বেশি বড় হয় না, এবং আপনি যদি সিএসভি ফাইল হয়, সিএসভি ফাইল মনে করেন 10 মেগাবাইটস, 100 মেগাবাইটস এরকম হয়। বাট এখানে আমরা আপনাদেরকে একটা হিউজ একটা বা দুইটা ডেটা সেট দিব, 1 জিবি আর 2 জিবি এরকম। দেখাবো যে কিভাবে লার্জ ফাইল আপনি শ্রিঙ্ক করে অ্যানালাইজ করতে পারবেন, ঠিক আছে, সাইজ কমিয়ে এখানে ডেটা টাইপ হ্যান্ডেলিং, ঠিক আছে, এক্সেট্রা জিনিস এগুলো করে তারপর আপনি সেখানে অ্যানালাইসিস করবেন, এবং অ্যানালাইসিসে আপনি পান্ডাস ইউজ করবেন, স্ট্যাটিস্টিক্যাল যে অ্যাপ্রোচ গুলা সেগুলো করবেন, ডেটা ভিজুয়ালাইজ করবেন। ওকে, এবং সেটাগুলো আপনার ভালো একটা পোর্টফোলিও প্রজেক্ট করতে পারেন, এগুলো আপনি লিঙ্কডইনে শেয়ার করতে পারেন, আপনি গিটহাবে রাখতে পারেন। ওকে, সো আপনার পরবর্তীতে নেক্সট জব কিংবা পোটেনশিয়াল সুপারভাইজার তাদের হচ্ছে কিছুটা অ্যাটেনশন গ্র্যাব করতে পারবেন। এই হচ্ছে আমাদের এই ডেটা অ্যানালাইসিস পার্টটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন। বাট ডেটা অ্যানালাইসিস পার্টটা আমাদের একটা ডিফারেন্ট কোর্সের প্ল্যান ছিল, বাট আমাদের যেহেতু এটা ফুল প্যাকেজের মধ্যে আমরা ফার্স্টে এই ডেটা অ্যানালাইসিস পার্ট অ্যাড করতেছি। এরপর আমরা কিছুটা এক্সাইটিং জিনিসপত্র করবো, আমরা মেশিন লার্নিং শিখবো। তো মেশিন লার্নিং আমরা শুরুতেই শিখে নিয়েছিলাম নামপাই, ঠিক আছে, নামপাই দিয়ে কিভাবে হাই পারফরমেন্স কম্পিটিশন করা যায়। নামপাই দিয়ে আমরা লিনিয়ার রিগ্রেশন এই অ্যালগোরিদমটা বা এই মডেলটা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে, 3 রকম ভাবে ইমপ্লিমেন্ট করবো, ঠিক আছে। লিনিয়ার রিগ্রেশন কারেন্টলি 3 রকম ভাবে করা যায়, 3 রকম ভাবে আমরা করবো, একদম স্ক্র্যাচ থেকে, কোনো এক্সট্রা লাইব্রেরি টাইব্রেরি ছাড়া। এরপর আমরা সাইকিট লার্ন শিখবো। সাইকিট লার্ন একটা পপুলার মেশিন লার্নিং লাইব্রেরি। সাইকিট লার্ন দিয়ে কিভাবে আপনি একটা এন্ড টু এন্ড পাইপলাইন করতে পারেন, যেহেতু এটা একটা রিগ্রেশন মডেল, রিগ্রেশনে কি কি মেট্রিক ইউজ হয়, ঠিক আছে, এতগুলো মেট্রিক কেন ইউজ হয়, কোনটার কি সুবিধা, কোনটার কি অসুবিধা, ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা জিনিস দিয়ে আমরা ফুল একটা প্রজেক্ট করবো এখানে। এবং সেটা আবার পোর্টফোলিও প্রজেক্ট না, এখানে জাস্ট লার্নিং এর জন্য প্রজেক্ট, পোর্টফোলিওর জন্য আমাদের আলাদা প্রজেক্ট থাকবে। তারপর আমরা ক্লাসিফিকেশন করবো, এখানেও সেম, আমরা লিনিয়ার রিগ্রেশন থেকে কিভাবে মডিফাই করে ক্লাসিক্যাল এমএলএ সুপারভাইজ বা লজিস্টিক রিগ্রেশন করতে পারি, ঠিক আছে, সেই জিনিসগুলো দেখবো। পাশাপাশি আমরা আরো কিছু অ্যালগোরিদম দেখবো, যেমন সাপোর্ট ভেক্টর মেশিন, কেএনএন আমরা অ্যাড করবো। তারপর আমাদের ক্লাসিক্যাল এমএলএ অন্যান্য যে মেট্রিক গুলো বা ক্লাসিফিকেশনের জন্য যে অন্যান্য মেট্রিক গুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা কোনটা ট্রেড অফ কিরকম, ঠিক আছে, কোনটার কি সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আপনি রিগ্রেশন আর ক্লাসিফিকেশন শিখবেন। শেখার পর আমরা একটা প্রজেক্ট করব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পোর্টফোলিও প্রজেক্ট। সেটা হচ্ছে একটা হেলথ কেয়ার ডোমেইনে, কারণ অনেকে হেলথ কেয়ার ডোমেইনে ইন্টারেস্ট থাকে। সো হেলথ কেয়ার ডোমেইনে আমরা করবো, সেখানে আমরা একটা লার্জ ডেটা সেট দিব, সেখানে আমরা একটা ক্লিনিক্যাল সাপোর্ট সিস্টেম করব। সেটা আমরা ডায়াবেটিস হোক বা হার্ট রিলেটেড কিছু হোক, সেটা নিয়ে আমরা একটা প্রেডিকশন বা ক্লাসিফিকেশন করব। তারপর একটা ওয়েব ইন্টারফেস তৈরি করব, ঠিক আছে, কারণ আপনি যদি মডেল তৈরি করলেন কিন্তু মডেল যদি অ্যাকচুয়ালি কেউ ইউজ না করতে পারে, এটা অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই, ঠিক আছে। আমাদের একাডেমির সাথে ইন্ডাস্ট্রির পার্থক্য একটাই, একাডেমিতে আমরা শুধু মডেল তৈরি করি, ঠিক আছে, সবাই মডেল তৈরি করে, বাট এগুলা আর রিয়েল ওয়ার্ল্ডে খুব একটা ইউজ হয় না। So, এটা করা যাবে না। আমরা এখানে ট্রাই করবো যে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, সেটা যাতে মানুষ ইউজ করতে পারে। দেন আমরা টি বেসড আর্কিটেকচার এবং এনসেম্বল লার্নিং দেখবো। সো ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এগুলো নাম আমরা সবাই শুনছি, বাট এগুলো ইন্টারনালি কিভাবে কাজ করে সেটা আমরা আলোচনা করব। র্যান্ডম ফরেস্ট বা এনসেম্বল লার্নিং, এটার অ্যাকচুয়াল ফিলোসফিটা, ঠিক আছে, কোত্থেকে এটা আসছে, এটার আইডিয়াটা কিভাবে আসছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল টেস্ট করতে দিব, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল না বা কোড টোড কিছু না, একটা প্র্যাকটিক্যাল টেস্ট করতে দেবো। তখন আপনার এই মেশিন লার্নিং এর প্রতি বিশ্বাস আরো দৃঢ় হবে, একদম রিয়েল ওয়ার্ল্ড টেস্ট করতে দেবো।
আমরা পরবর্তীতে র্যান্ডম ফরেস্ট আর্কিটেকচার নিয়ে আলোচনা করব এবং দেখবো যে আমরা ওভারফিটিং, আন্ডারফিটিং এই জাতীয় ইস্যুগুলো কিভাবে সলভ করতে পারি। এবং মডিউল 9 হচ্ছে আপনি যদি ডেটা সায়েন্সে ক্যারিয়ার করতে চান, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মডিউল। ওকে, ইন্ডাস্ট্রিতে যতগুলা মডেল তৈরি হয়, ঠিক আছে, তার একদম মেজরিটি, আমি এক্সাক্ট পার্সেন্টেজ আমার কাছে নেই, মেজরিটি হচ্ছে গ্রেডিয়েন্ট বুস্টেড অ্যালগরিদম। সো গ্রেডিয়েন্ট বুস্টেড অ্যালগরিদম কি? গ্রেডিয়েন্ট বুস্টেড অ্যালগরিদমের বিভিন্ন ভেরিয়েন্ট আছে এখন, সেগুলো যেমন XGBoost, LargeGBM, GetBoost, এই জাতীয় জিনিসগুলো দেখবো। এবং আপনারা যারা ক্যাগেল সম্পর্কে জানেন, ক্যাগেলের কম্পিটিশন হয়। ওকে, সো ক্যাগেল কম্পিটিশনে যে মডেলগুলো অলওয়েজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা টপ 10 এর মধ্যে থাকে, সবসময় দেখবেন যে গ্রেডিয়েন্ট বুস্টিং অ্যালগরিদম আছে, যদি নিউমেরিক্যাল ডেটা হয় আর কি। তো কেন এগুলো ওই লেভেলে যাইতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং গ্রেডিয়েন্ট বুস্টেড আমরা নর্মালি যারা হয়তো আপনার পেপার করছেন, সেখানে আমরা যেটা করি যে মডেলের নাম ডট ফিট, মডেলের নাম ডট প্রেডিক্ট, এতটুকুতে আমরা সীমাবদ্ধ থাকি যে আচ্ছা গ্রেডিয়েন্ট বুস্টিং এর কাজ এতটুকু। But এই যে XGBoost, LargeGBM, GetBoost দেখতেছেন, এগুলো কিন্তু একটা প্যাকেজ। এগুলোতে আরো অনেক কিছু আছে, অনেক কিছু করা যায়, অনেক রকম প্রবলেম সলভ করা যায়। ইভেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, XGBoost আমরা জানি যে এটা একটা কাইন্ড অফ ট্রি এর মতো অ্যালগরিদম, বাট এটা দিয়ে আপনি লিনিয়ার রিগ্রেশন তৈরি করতে পারেন, ঠিক আছে? শুধু একটু অদ্ভুত লাগে, বাট এই জিনিসগুলো করা যায়। সো এই জিনিসগুলো আপনাদেরকে জানানো প্রয়োজন। এই সব জিনিস আমরা এই মডিউলে দেখবো। এবং পাশাপাশি আপনাদেরকে একটা আমরা বই প্রোভাইড করবো, সেটা হচ্ছে ম্যাট হ্যারিসের, ঠিক আছে? ওনার বইটাও খুব ভালো। সেটা হচ্ছে আমাদের এডিশনাল মডিউলে আমরা বা এডিশনাল রিসোর্স হিসেবে আমরা অ্যাড করে দেবো। সো এতক্ষণ যা যা শিখলেন ক্লাসিক্যাল এমএল এগুলোর উপর আমরা একটা ভালো প্রজেক্ট করবো, সেটা হচ্ছে গ্রিন এনার্জি ডোমেইনে, হচ্ছে স্মার্ট গ্রিড এনার্জি ফরকাস্টিং। আপনারা যদি রিসেন্ট এলসেভিয়ার টপ জার্নালগুলো দেখেন, স্মার্ট গ্রিড এনার্জি ফরকাস্টিং, এনার্জি ফরকাস্টিং এর উপর অনেক কাজ হচ্ছে, এবং আমারও স্পেশালিটি, আমার পার্সোনাল স্পেশালিটি এখানে। তো এইটা নিয়ে আমরা কাজ করব। আমরা দেখবো যে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট বুস্টেড অ্যালগরিদমকে ইউজ করতে পারি, ইউজ করে আমরা একটা ভালো ফরকাস্টিং মডেল তৈরি করতে পারি, এবং যেটার একটা রিয়েল ওয়ার্ল্ড ভ্যালু আছে, ঠিক আছে? So আমাদের দেশে যে কারেন্ট চলে যায় বা লোডশেডিং হয়, ওকে, তো এটা ওয়ান অফ দ্য, আমাদের প্রোডাকশন কম, ওকে ফাইন, বাট আরেকটা কারণ হচ্ছে আমরা ঠিকভাবে ফরকাস্ট করতে পারি না। যদি আমাদের দেশ থেকে আমরা ওয়ান অফ দ্য বেস্ট ফরকাস্টিং মডেল আমাদের দেশ থেকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার কোনো অ্যাপ্লিকেশন নাই আমাদের দেশে, যেটা খুব আনফরচুনেট। তো এই জিনিসটা আমরা তৈরি করব, তৈরি করার পর একটা ইন্টারফেসও তৈরি করব, যাতে তারা চাইলে ইউজ করতে পারে, যদিও হয়তো ইউজ করবে না ওনারা। ওকে, এরপর আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং শিখবো, যে ডেটা থেকে কিভাবে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করতে পারি, এবং ডাইমেনশনালিটি রিলেশন শিখবো। So এটাও হচ্ছে ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ ফিচার ইঞ্জিনিয়ারিং করতে আপনার একটা ডোমেইনের নলেজ লাগে। ওকে, জাস্ট আমরা ম্যাথমেটিক্যাল কিছু কাজ করলাম ব্যাপারটা এমন না। So ওই ডোমেইনের কিছু, ফর এক্সাম্পল আপনি হেলথ কেয়ারে করতেছেন, যে প্রবলেমটা সলভ করতেছেন তার সম্পর্কে আপনাকে একটা ভালো আইডিয়া রাখতে হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি জিনিসপত্র থাকতে পারে, কি কি জিনিস মিসিং। ঠিক আছে, এইসব জিনিস আমরা এখানে জানবো, এবং এখানে ইমব্যালেন্স ডেটা আমরা কিভাবে স্কেল করে এগুলো দেখবো। আমরা স্মুথ দেখবো, এবং স্মুথের সুবিধা কি এবং স্মুথের অসুবিধা কি, ঠিক আছে, এবং কেন ভালো মানের জার্নাল গুলো স্মুথ পছন্দ করে না, সে সম্পর্কে জিনিসপত্র নিয়ে আমরা দেখবো। এবার হাইপার প্যারামিটার টেবিল, এই মডেল গুলোকে কিভাবে ইমপ্রুভ করা যায়, ঠিক আছে, এবং এক্সপ্লেনেবল যেসব টেকনিক, শ্যাপ, লাইম, এই জিনিসগুলো আমরা একটু ডিটেলে দেখবো, ঠিক আছে, এগুলো কেন দরকার, কেন এবার আসছে, আচ্ছা, এগুলো সম্পর্কে জানবো। আনসুপারভাইজ লার্নিং সম্পর্কে শিখবো, যেমন কে মিনস আছে, ডিবি স্ক্যান আছে, এই জাতীয় জিনিসপত্র আমরা শিখবো। এবার একটা রেকমেন্ডেশন সিস্টেম বানাবো, ঠিক আছে, আমাদের নেটফ্লিক্সে যারা মুভি রেকমেন্ডেশন করে, কিংবা স্পটিফাইতে যেমন গান রেকমেন্ডেশন করে, এরকম একটা রেকমেন্ডেশন সিস্টেম বানাবো আমরা। এই গেল আপনাদের ক্লাসিক্যাল মেশিন লার্নিং পার্ট। যারা মোটামুটি ইন্টার্নশিপ অ্যাপ্লাই করতেছেন, জব অ্যাপ্লাই করতেছেন, আপনারা চাইলে এই পার্টটুকু শেষ করার পর থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, বিকজ ইন্ডাস্ট্রিতে যা কাজ হয় এতটুকুর ভিতরেই মোটামুটি হয়। এর পরবর্তীতে যা আছে সেগুলো হচ্ছে ল্যাবে কাজ হয় বা রিসার্চ ল্যাবে কাজ হয়, ওকে, বা R&D তে কাজ হয়। সো আমরা দেখি ডিপ লার্নিং আমরা কি কি শিখবো। তো ডিপ লার্নিং এ অনেকে আমাকে একটা কোশ্চেন করছেন, ঠিক আছে, আমার কাছে কোশ্চেনটা বারবার আসছে যে আমরা টেনসর ফ্লো দিয়ে কেন করতেছেন। টেনসর ফ্লো আপনার নাম জানান, টেনসর ফ্লো দিয়ে ডিপ লার্নিং করে, ঠিক আছে। আচ্ছা, সো টেনসর ফ্লো নিয়ে কার কিরকম এক্সপিরিয়েন্স ভাই, আপনারা যারা আছেন একটু বলতেন।
ঠিক আছে, পাইটর্চ নিয়ে বলার আগে আপনাদের টেন্সর ফ্লোর এক্সপিরিয়েন্স বা টেন্সর ফ্লোর নিয়ে কি শুনছেন সেটা আমি শুনতে চাই। জাস্ট এনিওয়ান ভাই। ভাইয়া জাস্ট একটা নাম শুনছি বাট কখনো কাজ করা হয় না আর কি। আচ্ছা আচ্ছা ভাই বাকিটা। এটা হচ্ছে গুগল ইয়া করছে, আর হচ্ছে এটা যতটুকু শুনছি মানে হচ্ছে ইন্ডাস্ট্রিতে এটা হচ্ছে বেশি ইউজ হয়, আর হুম হুম রিসার্চের কাজ হচ্ছে পাইটর্চ, সেটা এরকম শুনছি। হুম হুম। আচ্ছা ভাই আর কেউ? টেনসরফ্লোতে ভাই আগে যতটুকু জিপি ফ্রি দিত এখন তো ভাই কমাই দিছে, তো বড় বড় কাজ করার সময় ওই জিপি দিয়ে আর কি অনেক স্লো হয়ে যায়, আবার ডিসকানেক্ট হয়ে যায়, তো পরে আর ভাই ইউজ করিনি। আচ্ছা ভাইয়া মেবি গুগল কোল্যাবের কথা বলতেছেন, right? জি ভাই জি, গুগল কোলাবে। আচ্ছা আচ্ছা, আমরা টেন্সর ফ্লো কথা বলতেছি, গুগল কোল্যাব নিয়ে আমি একটু পরে আসতেছি। আচ্ছা ওকে স্যার, আমি বলি টেন্সর ফ্লো একটা লাইক ধরেন ফার্স্ট ডিপ লার্নিং এর জন্য যেই পপুলার ফ্রেমওয়ার্ক গুলো ছিল বা লাইব্রেরি গুলো ছিল তার মধ্যে টেন্সর ফ্লো একটা। ঠিক আছে, টেন্সর ফ্লো, টেন্সর ফ্লো আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, এবং অনেকের হচ্ছে ডিপ লার্নিং জার্নি শুরু হয়েছে টেন্সর ফ্লো দিয়ে। আমার নিজেরও টেন্সর ফ্লো দিয়ে শুরু করা, কারণ টেন্সর ফ্লোর একটা হাইপ বেশি। ঠিক আছে, গুগল তৈরি করছে, গুগল যেটা তৈরি করে সেটা হাইপ একটু সবসময় বেশি হয়। টেন্সর ফ্লো, হ্যাঁ, টেন্সর ফ্লো ইন্ডাস্ট্রিতে খুব বেশি ইউজ হতো, এখনো ইউজ হয়, এখনো ইউজ হয় না যেমন না, এখনো ইউজ হয়। বাট টেন্সর ফ্লো যারা তৈরি করেছিলেন ওনারা হচ্ছে, আই থিঙ্ক টেন্সর ফ্লো কখন তৈরি করা হয়েছিল, টেন্সর ফ্লো রিলিজ ডেট। উম, 2000 হয়তো 8-এর দিকে 9-এর দিকে এরকম কিছু হতে পারে, বাট আমি আপনাদেরকে এক্সাক্ট ইনফরমেশনটা দেখে বলতেছি। এখান থেকে আমরা জানতে পারবো। আচ্ছা আমরা ডিরেক্টলি সার্চ দিয়ে এটা করি। ওকে, সো 2015-র দিকে, আগেরটা মনে হয় অন্য কিছু ছিল। 2015-র দিকে প্রাইমারিলি টেন্সর ফ্লোটা তৈরি হয়। গুগলের যে মেশিন লার্নিং টিম বা ডিপ লার্নিং টিম, ওনারা প্রাইম বেশিরভাগ আসছে যে সি প্লাস প্লাস কিংবা জাভা ব্যাকগ্রাউন্ড থাকে। ঠিক আছে, যারা জানেন যে গুগলের কোড বেসার বেশিরভাগই সি প্লাস প্লাস এবং জাভায় লেখা। ওনাদের হচ্ছে ওইদিকে ফিলোসফি বেশি, ওইদিকে ওটা ওই ল্যাঙ্গুয়েজ গুলো যে ফিলোসফি ছিল ওটা হচ্ছে ওনারা অ্যাডাপ্ট করছে, এবং ওনারা 15-20 বছর ধরে ওটাতে কাজ করার পর, যখন আপনি 15-20 বছর পর একটা প্যারাডাইম নিয়ে কাজ করবেন কিংবা একটা প্রোগ্রামিং প্যাটার্ন নিয়ে কাজ করবেন, তখন ওরা অন্য প্যাটার্নে অ্যাকচুয়ালি সুইচ করতে আপনার ইচ্ছা করবে না, রাইট? সো ওনারা যখন এই ফ্রেমওয়ার্কটা তৈরি করলেন, তখন তৈরি করার সময় যে ডিপ লার্নিং ল্যাঙ্গুয়েজ, ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক গুলো হয় এগুলোর ব্যাক এন্ড সি প্লাস প্লাস এবং কুডা, ঠিক আছে, এনভিডিয়া কুডা এটাতে লেখা হয়। এবং ফ্রন্ট এন্ডে আমাদের পাইথন ইন্টারফেসটা থাকে, মানে যে পাইথনে যে আপনি লিখতেছেন যে ফাংশনটা ইন্টারনালি সি প্লাস প্লাস এ রান হচ্ছে পারফরমেন্স ইমপ্রুভমেন্টের জন্য। তো ওনারা যেহেতু ব্যাক এন্ডে সি প্লাস প্লাস লিখছেন, ওনারা কি করছেন যে এটা যে ইউজেজ বা ফ্রন্ট এন্ড ইন্টারফেস সেখানেও সি প্লাস প্লাস এর স্টাইলে কোড লিখেছেন। সো পাইথনের ফিলোসফি বা পাইথনের কোডিং প্যাটার্ন সি প্লাস প্লাস কিংবা জাভা থেকে আলাদা, ঠিক আছে, বলতে পারেন একদম উল্টা। এখন ওনারা সেই সি প্লাস প্লাস কিংবা পাইথনের ফিলোসফি পাইথনে নিয়ে আসছিল। তো যার কারণে যেটা হয়েছে যে ওনারা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারছে, এবং ফ্রেমওয়ার্কটা খুব ভালোভাবে তৈরি করছে, খুব অপটিমাইজড একটা ফ্রেমওয়ার্ক। বাট আপনি যখন এটা নিয়ে কাজ করতে যাবেন জিনিসপত্র জগা খিচুড়ি মনে হলো। হুম। তো এটা সলভ করার জন্য পরবর্তীতে আরেকজন ওপেন সোর্স ডেভেলপার উনি কেরাস তৈরি করেছে, ঠিক আছে, কেরাস, এখানেও দেখবেন যে কেরাস ইউজ করছে। ওকে, কেরাস, সো কেরাস ইউজ করছে, কেরাস করছে কি জিনিসটাকে সিম্পলিফাই করে দিয়েছে। এই যে এখানে আপনারা দেখতেছেন যে মডেলের মধ্যে কয়েকটা লেয়ার দিল, ঠিক আছে, জিনিসটা এরকম সিম্পল ছিল না। আপনি যদি র টেন্সর ফ্লোতে নিয়ে করতে চান এটা জাস্ট হিউজ একটা কোড হয়ে যাবে, এবং আপনার খুব একটা প্লেজেন্ট না, ঠিক আছে, খুব একটা ইজি টু রিড না। তো কেরাস দিয়ে কিছুটা সলভ করা গেছে, এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিতে এটা খুব বেশি ইউজ হচ্ছিল, বাট রিসার্চ কমিউনিটি এটা পছন্দ করেন। ওকে, কারণ এখানে আপনার ফ্লেক্সিবিলিটি কম, কেরাসের ফ্লেক্সিবিলিটি অনেক কম। আর টেন্সর ফ্লোতে যদি আপনি কাস্টম কিছু করতে চান, একদম ইউনিক কিছু করতে চান, র কিছু করতে চান, সেক্ষেত্রে
খুব টাফ। ইভেন আমি যখন ফার্স্ট টাইম ট্রান্সফর্মার ইমপ্লিমেন্ট করতেছিলাম টেনসরফ্লো দিয়ে, আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। তো এরপর হচ্ছে আমার মূলত পাইটর্চে সুইচ করা এবং পাইটর্চ সম্পর্কে শেখা। তো পাইটর্চ নিয়ে একটু বলি। পাইটর্চ হচ্ছে মেটার তৈরি। আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট করছেন, আপনারা রিয়াক্ট সম্পর্কে জানেন। সো মেটা বা ফেসবুক ওরা অন্য যা কিছু যেমন করে তৈরি করুক না কেন, ওদের যে ফ্রেমওয়ার্ক গুলো আছে, ঠিক আছে, এগুলো ওরা খুব ভালোভাবে তৈরি করে। যেমন রিয়াক্ট খুব ভালোভাবে তৈরি করছে, but সেই তুলনায় গুগলের যে অ্যাঙ্গুলারটা অতটা প্লেজেন্ট না কাজ করতে। সো রিসার্চ কমিউনিটি পাইটর্চকে বেশি পছন্দ করে, কারণ পাইটর্চ হচ্ছে যখন আপনি পাইটর্চে কোড লিখবেন তখন মনে হবে যে আপনি সিম্পল পাইথন কোড লিখতেছেন, ঠিক আছে, আপনার কাছে খুব একটা কমপ্লিকেটেড মনে হবে না। এবং পাইটর্চ অনেক অপটিমাইজড, এটা প্রতিটা ডিভাইসে এখন ভালোভাবে রান করে। এটা হচ্ছে এনভিডিয়া কুডাতেও রান করে। এই ভার্সনটা মেবি হচ্ছে এএমডি তে রান হচ্ছে না, বাট অন্যান্য ভার্সন এএমডি তে রান করে। অ্যাপেল সিলিকনের জন্য এটা অনেক অপটিমাইজড। তো যার কারণে রিসার্চ কমিটি বেশিরভাগ এই টেনসরফ্লোর দিকে মুভ করেছে। এবং আপনি যে কোনো নতুন আর্কিটেকচার, ঠিক আছে, ফর এক্সাম্পল এক্সএলএসটিএম কিংবা মাম্বা, এই টাইপের নতুন আর্কিটেকচার যেগুলো হচ্ছে এখনো পাইটর্চ ডকুমেন্টেশন নাই, টেনসরফ্লোতে তো নাই, এই জিনিসগুলো আপনি ওপেন সোর্স যদি কোড দেখেন, এই জিনিসগুলো তো ওপেন সোর্স, অবশ্যই অথারের কোড আপনাকে দেখতে হবে। এই কোডগুলোতে দেখবেন ওনারা পাইটর্চ ইউজ করছে। সো পাইটর্চের যে ইকোসিস্টেম এটা অনেক বড়, এবং ধীরে ধীরে পাইটর্চ এখন টেনসরফ্লোরকে ইন্ডাস্ট্রিতে ওভারটেক করতেছে। এর কারণ হচ্ছে যে যতগুলা ল্যাব আছে, এআই ল্যাব বর্তমানে বা এলএলএম ল্যাব, সবাই হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ছিলেন আগে। এখন ওনারা এরকম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং কমপ্লেক্স মডেল তৈরি করতেছে, সবাই ব্যাক এন্ডে পাইটর্চ ইউজ করতেছে। ইভেন গুগলের ডেভেলপার যারা আছে বা গুগলের জেমিনাই, ঠিক আছে, গুগলের জেমিনাই আমরা সবাই চিনি, গুগলের গেমা মডেলের আমরা নাম শুনছি, এই জাতীয় জিনিসপত্র। ওনারা তো পাইটর্চ আর ইউজ করতে পারবে না। ওনারা যেটা করছে, ওনারা পাইটর্চের মতো একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, নাম দিয়েছে জ্যাক্স। ঠিক আছে, ওনারা নিজেরাও টেনসরফ্লো ইউজ করতে চাচ্ছে না, ওনারা জ্যাক্স তৈরি করছে। তো জ্যাক্সও কিরকম, জ্যাক্স ইন্টারনালি নামপাই ইউজ করে। এই জন্য আমরা হচ্ছে নামপাই ওখানে 100টা করে প্রবলেম দিচ্ছি আপনাদেরকে, যে আজ হোক আর কাল ফ্রেমওয়ার্ক যেটা আসুক, পাইটর্চ চলুক, জ্যাক্স চলুক, সবগুলোর ইন্টারনালে নামপাই ইউজ করো, আপনার যাতে এগুলো শিখতে কোনো অসুবিধা না হয়। এবং আপনি পাইটর্চ পারলে আপনি জ্যাক্সও পারবেন, ঠিক আছে। পাইটর্চে জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করা হয়েছে, জ্যাক্সে ফাংশনাল প্রোগ্রামিং ইউজ করা হয়েছে। বা আপনি যদি ফর এক্সাম্পল কালকে অ্যাপেলেও জব করেন, ঠিক আছে, অ্যাপেলের যে ফ্রেমওয়ার্ক, অ্যাপেলে আপনি পাইটর্চ জ্যাক্স ইউজ করতে পারবেন, বাট অ্যাপেলের যে সিলিকনটা আছে সেটার জন্য ওনারা একটা অপটিমাইজড ফ্রেমওয়ার্ক তৈরি করছে, সেটার নাম হচ্ছে এমএলএক্স, ঠিক আছে। এবং এমএলএক্স এর ইন্টারনালও পাইটর্চের মতো, এখানে হচ্ছে নামপাইয়ের বিহাইন্ড দ্য সিনস নামপাই ইউজ হচ্ছে। ওকে, সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাদের যাতে, যেহেতু অনেকেই হচ্ছে আমরা দেখলাম সার্ভে করে যে বেশিরভাগ হচ্ছে বাইরে হায়ার স্টাডিজের জন্য যেতে যাচ্ছেন এবং ইউনিভার্সিটিতে ভালো কিছু করতে যাচ্ছেন, সেজন্য আমরা পাইটর্চ নিয়ে কাজ করতেছি। এবং যে কোনো জব ডিসক্রিপশন এখন দেখবেন আপনাকে বলা যে টেনসরফ্লো অথবা পাইটর্চ, দুইটার একটা হলেই আপনাকে হবে। সেজন্য আমরা যেটা বেস্ট অপশন কারেন্টলি সেটা দিয়ে শিখাচ্ছি। সো প্রথমে আমরা একদম পাইটর্চ ডিটেলে শিখবো, পাইটর্চ কিভাবে ইউজ করে। পাইটর্চের এখানে মাল্টিপল জিনিসপত্র আছে, যেমন ডেটা লোডার, ওকে, তারপর হচ্ছে আরো ইটারেটর, ঠিক আছে, এক্সেট্রা আছে। এই জিনিসগুলো আমরা এখানে হাতে কলমে শিখবো। আমরা এই পাইটর্চ দিয়ে একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করবো ছোটখাটো, যাতে আমরা জিনিস শিখতে পারি। এখানে ব্যাক প্রপাগেশন কিভাবে ইউজ করে, মাল্টিপল জিপিইউ দিয়ে কিভাবে ইউজ করে। ওকে, সো এতদিন আমাদের রিসার্চ ছিল এরকম, আমরা একটা জিপিইউ ইউজ করতাম, আমরা কোলাবে বা কেগেলে যেতাম, আমরা হচ্ছে একটা সিএনএন ট্রেনিং করতাম, ঠিক আছে, ওটা রেজাল্ট দিয়ে রিসার্চ পেপার পাবলিশ হয়ে যেত। বাট এখন তো আর এটা হচ্ছে না, এখন আপনাকে একটু কমপ্লেক্স কিছু করতে হবে যদি আপনি ভালো জব পাবলিশ করতে চান। এবং এখানে মাল্টি জিপিইউ সেটআপ আসবে। বা আপনি যদি বাইরে কোনো একটা ইউনিভার্সিটিতে ল্যাবে যান, সেখানে দেখবেন ওনাদের হিউজ ক্লাস্টার আছে, ওকে, যেটা হচ্ছে সুপার কম্পিউটার আছে, 100টা জিপিইউ বা 1000টা জিপিইউ। সো 1000টা জিপিইউ একসাথে কিভাবে ইউজ করে হাই পারফরমেন্স ট্রেনিং করতে পারেন, সেই জিনিসগুলো আমরা দেখবো। তো ওই দিন আমরা হচ্ছে আমাদের পেজ থেকে ভাইয়াদের গ্রুপে একটা পোস্ট করা হয়েছিল যে এআইইউবি এনভিডিয়া ডিজিএক্স দিয়ে একটা ক্লাস্টার বানাইছে, ঠিক আছে। কারেন্টলি বাংলাদেশে মনে হয় ওনারা ফার্স্ট। তো যাই হোক, বানাইছে তো, ওকে, বাংলাদেশের কোনো ভার্সিটি তো নাই। স্টুডেন্টরা কমপ্লেন করতেছে যে ওনাদেরকে ইউজ করতে দেয় না, অথরিটি ইউজ করতে দেয় না। এখন অথরিটি ভাই ইউজ করতে দিবে কিভাবে? মাল্টি জিপিতে ট্রেনিং করার জন্য আপনাকে অপটিমাইজেশন গুলো জানতে হবে। আদারওয়াইজ তো আপনি এখানে যে ওনারা কয়টা ইউজ করছে মিশন না, 100টা মেবি ইউজ করছে। তো 100টা যে জিপিইউ আছে এটা ইউটিলাইজ করতে হবে। আদারওয়াইজ আপনি ট্রেন দিবেন, দেখবেন যে একটাতে যে একটা জিপিইউ তে ট্রেন হচ্ছে, বাকিগুলা আইডেল পড়ে আছে, ওরকম গুলো তো হবে না। তো এই জিনিসগুলো এখানে দেখবেন।
কিভাবে মাল্টি জিপিইউ আমরা ইউজ করতে পারি। টাইম শেষ হয়ে গেছে দেখি। ওকে, না ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, পুরোজিৎ ভাইয়া যে কোশ্চেন। ভাইয়া সেদিন গ্রুপে একটা পোস্ট দেখছিলাম যে ডিপ লার্নিং আপনার ট্রেন করার ক্ষেত্রে জিপিইউর দরকার হয়। এখন ভাইয়া যাদের ধরেন ল্যাপটপ কনফিগারেশনে গ্রাফিক্স কার্ড নেই বা জিপি নেই, তারা আসলে কি করতে পারে? কারণ আমি এখনো ট্রেন করি নাই ডিপ লার্নিং মডেল। ওকে, আচ্ছা ভালো কোশ্চেন, ঠিক আছে। এটা অনেকের কোশ্চেন দেখবেন, আর গ্রুপে ভাইয়ের গ্রুপে যেটা আছে সেখানে দেখবেন সবাই সবসময় কোশ্চেন করে যে সিএসসির জন্য কোন ল্যাপটপ কিনলে ভালো হবে। এখন আমি একটা অনেস্ট আনসার দিই, আপনার ডিভাইসে কোন জিপিইউ আছে actually যদি লোকালি ট্রেন না করেন এটা ম্যাটার করে না, ঠিক আছে। ক্লাউডে অসংখ্য রিসোর্স আছে, এবং আপনি যদি প্রফেশনালি কাজ করেন, ঠিক আছে, বা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তখন কখনোই মডেল নিজের ল্যাপটপে বা নিজের ডিভাইসে ট্রেন করা হয় না। এটা কোথায় ট্রেন করা হয়? একটা সার্ভারে ট্রেন করা হয়, হিউজ একটা কম্পিউটারে ট্রেন করা হয়, ঠিক আছে। ওটা আমরা রেন্ট নিয়ে ট্রেন করা হয়। তো এখন এই কোর্সে বা এখানে শেখার জন্য আমরা কি ইউজ করতে পারি? এখানে শেখার জন্য আমরা প্রাইমারিলি ক্লাউড এনভায়রনমেন্ট গুলো ইউজ করব। কোর্সের বেশিরভাগ জিনিস এবং মেশিন লার্নিং এর পার্ট গুলো আমরা গুগল কোলাবে করবো, ঠিক আছে। গুগল কোলাবে যেহেতু আমাদের এই যে মেশিন লার্নিং পার্ট পর্যন্ত যেহেতু আমাদের কোনো জিপিইউ লাগতেছে না, গুগল কোলাবে স্মুথলি হয়ে যাবে। ডিপ লার্নিং পার্টের জন্য আমরা আপনাদেরকে অপশন দেখাবো, ওকে। পেইড রিসোর্স কিভাবে ইউজ করে সেটাও দেখাবো। ফ্রিতে আমাদের কোর্স ম্যাটেরিয়াল গুলো আপনি কিভাবে ট্রেন করতে পারবেন, ঠিক আছে। যেমন কেগেলের জিপিইউ আছে, মোডালের জিপিইউ আছে, এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে। কোর্সের জন্য এক্সট্রা করে কোনো পেইড সাবস্ক্রিপশন কিংবা এক্সট্রা করে কোনো জিপিইউ কেনার প্রয়োজন হবে না। যার যে ডিভাইস আছে, আপনার ডিভাইসে যদি ব্রাউজার রান হয় ঠিকভাবে তাহলেই এনাফ, এটাতে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। সো সেট আপ নিয়ে অ্যাকচুয়ালি কারো কোনো টেনশন করার কিছু নেই। আমরা এখানে পেইড এবং ফ্রি আপনাদেরকে দুইটা অপশনে দেখাবো, কারণ হচ্ছে কোর্স আপনি ফ্রি ইউজ করেন কোনো সমস্যা নেই, বাট আজ না হোক কাল আপনি তো ইন্ডাস্ট্রিতে যাবেন, তাই না? বা একটা সামনে কিছুদিন পরে বড় বা ভালো কোনো একটা প্রজেক্ট করতে যাবেন, তখন আপনার পেইড রিসোর্স গুলো ইউজ করা দরকার হতে পারে। সো এটা আমরা দেখিয়ে রাখবো যে আপনি কিভাবে ইউজ করতে পারেন। আপনি এখন ইউজ না করলেও আপনার ভিডিও দেখে রাখছেন, আপনি নোট করে রাখতে পারেন যে এটা আছে, এভাবে হয়, এটা চেঞ্জ হয়, তাহলে হয়ে যাবে। ওকে, সো পাইথন যে বেসিক শেখার পর আমরা কম্পিউটার ভিশন নিয়ে আলোচনা করবো। So আমাদের যে এই পুরো রোডম্যাপ এটা হচ্ছে মূলত বা ডিপ লার্নিং এর যে পার্ট সেটা হচ্ছে ডিপ লার্নিং এবং এলএলএম এবং এনএলপি ফোকাসড, ঠিক আছে। এখানে আমরা খুব বেশি কম্পিউটার ভিশন নিয়ে আলোচনা করি নাই, বাট তারপর আমরা কোর জিনিসগুলো রাখতে চেয়েছি, যেমন কম্পিউটার ভিশন কিভাবে কাজ করে, ঠিক আছে। এখানে আমরা সিএনএন নিয়ে আলোচনা করবো, ট্রান্সফার লার্নিং নিয়ে আলোচনা করবো। অনেকে রিকোয়েস্ট করেছে যে ভিশন ট্রান্সফর্মার নিয়ে রাখতে, সেটা আমরা ইনশাল্লাহ অ্যাড করব। ওকে, এরপর আমরা কম্পিউটার ভিশন একটা প্রজেক্ট করব, ঠিক আছে। যেহেতু বেশিরভাগ আমরা মেডিকেল ফিল্ডের ইমেজিং নিয়ে কাজ করতে চাই, এই জন্য এখানে ব্রেন এমআরআই অথবা চেস্ট এক্সরে এটা নিয়ে আমরা অটোমেটিক একটা ডিটেকশন সিস্টেম বানাবো। এরপর সিকোয়েন্স প্রসেসিং আমরা শিখবো কিভাবে আরএনএন, এলএসটিএম, জিআরও এগুলো ইউজ করা যায়, ঠিক আছে। এগুলোর মধ্যে কি কি প্রবলেম আছে, প্রবলেমগুলো সলভ করা যায়। এবং এটাতে আমরা টাইম সিরিজ নিয়ে একটা প্রজেক্ট করবো, আমরা একটা ওয়েদার ফরকাস্টিং মডেল তৈরি করবো। এবং এই মডেলগুলো শিখে প্রয়োজন, কারণ হচ্ছে এগুলাই হচ্ছে আমাদের ট্রান্সফর্মার বা এলএলএম আসার আগে এগুলাই ছিল এনএলপির বেস, সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর বেস ছিল এগুলো। এই জিনিসগুলো আমরা শিখবো। এবং আমার পার্সোনালি প্রফেশনাল যত কাজ সবই হচ্ছে টাইম সিরিজ দিয়ে করা, কিন্তু রিসার্চের ক্ষেত্রে আমাদের অনেকের ইন্টারেস্ট অ্যাকচুয়ালি টাইম সিরিজ নিয়ে থাকে না। সো টাইম সিরিজ আমি সিম্পল একটা প্রজেক্ট লিখছি, বাট আপনাদের যদি ইন্টারেস্ট থাকে আমি এখানে আরেকটু ইন্টারেস্টিং কিছু প্রজেক্ট অ্যাড করব। ওকে, এরপর আসতেছে আমাদের সবার পছন্দের জিনিস, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি। এনএলপি দুইভাবে করা যায়। এনএলপি সাধারণ মানুষ যখন কম্পিউটার ইউজ করে স্টার্ট করছে তার আগে থেকে এনএলপি কাজ হচ্ছে। আইবিএম এ এনএলপি কাজ হচ্ছে, ওয়াল স্ট্রিটে বা স্টক মার্কেটে এনএলপি খুব বেশি ইউজ হয়, ঠিক আছে। আপনারা দেখবেন যে ট্রাম্প কোনো টুইট করলে সাথে সাথে বিভিন্ন অ্যাসেটের প্রাইস চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সে টুইট করার সাথে সাথে 1 মিনিটের মধ্যে আপনার তেলের দাম বেড়ে যাচ্ছে, গোল্ডের দাম কমে যাচ্ছে, স্টক উপরে উঠে যাচ্ছে, নিচে নামে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিভাবে হয়? এই জিনিসগুলোর বিহাইন্ডে আছে এনএলপি। বিভিন্ন হেজ ফান্ড বা ইনভেস্টমেন্ট ফার্ম ওরা এনএলপি মডেল তৈরি করে রেখেছে। ওরা সবসময় হচ্ছে নিউজ এবং ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের কথাবার্তা ট্র্যাক করে, ওরা ওয়ার্ড ডিটেক্ট করে অটোমেটেড ট্রেড করে বা স্টক কিনে বা সেল করে। পাশাপাশি হচ্ছে নর্মাল আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা এনএলপি তে ইউজ হয়। আমরা যে টেক্সট করতেছি, টেক্সটের সময় কিবোর্ডে যে অটো সাজেশন আছে সেখানে এনএলপি। আপনার যে অ্যাড আসছে, আপনি কোনো একটা কিছু নিয়ে পোস্ট করছেন, ওকে, সেটার সাথে রিলেটেড অ্যাড আসতেছে, সেটার সাথে রিলেটেড পোস্ট আপনার সামনে সামনে আসতেছে, সবকিছু হচ্ছে এনএলপি। তো এখানে আমরা এনএলপি ফার্স্ট একদম ক্লাসিক্যাল অ্যাপ্রোচ নিয়ে কাজ করবো, ঠিক আছে। একদম ট্রান্সফর্মারের আগে, এলএসটিএম এর আগে একদম ক্লাসিক্যাল যে অ্যাপ্রোচ, ঠিক আছে, যেটা হচ্ছে 90s এর হয়তো
ঠিক আছে, বা 2005 এর আগে হয়তো। এই জিনিসগুলো আমরা দেখবো। তারপর এখানে আমরা স্ট্যামিং লেমাটাইজেশন এর টপিক গুলো দেখবো, ব্যাগ অফ ওয়ার্ডস, ডিএফআইডিএফ এগুলো দেখবো। এরপর আমরা মডার্ন এনএলপি যে অ্যাপ্রোচ, যেমন এমবেডিং, ঠিক আছে, ওয়ার্ড এমবেডিং এটাও দেখবো। কারণ হচ্ছে ক্লাসিক্যাল অ্যাপ্রোচে আপনার সেন্টেন্সের যে সিমেন্টিক মিনিং সেটা ধরতে পারে না, বাট মডার্ন যে এনএলপি সিস্টেম সেগুলো ধরতে পারে। কিভাবে ধরতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আমরা এমবেডিং মডার্ন স্ক্র্যাচ থেকে তৈরি করবো, এলএসটিএম কিংবা আর্নার আর্কিটেকচার দিয়ে। এরপর হচ্ছে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পেপার বলতে পারেন গত এক দশকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিসার্চ পেপার ছিল, সেটা হচ্ছে অ্যাটেনশন ইজ অল ইউ নিড। ঠিক আছে, নামটা একটু ফানি, ঠিক আছে, অ্যাটেনশন ইজ অল ইউ নিড। বাট এই পেপারটাতে আপনারা যারা 2008 এর আগে, সরি 2008 বলতেছি, 2018 এর আগে যারা গুগল ট্রান্সলেটর ইউজ করতেন, তখন দেখতেন যে আপনি যখন ট্রান্সলেট করতেছেন ওয়ার্ড গুলো ভাঙা ভাঙা আসে, মানে শব্দ থেকে অর্থ আসতেছে, সেন্টেন্সটা এরকম সাজানো গোছানো না। এটা একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটা সলভ করছে গুগলের একটা টিম, এবং ওনারা একটা পেপার পাবলিশ করছে, নাম দিল অ্যাটেনশন ইজ অল ইউ নিড। এবং সেখানে ওনারা সেলফ অ্যাটেনশন মেকানিজম ইউজ করে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর তৈরি করছিল। এবং ওনারা নিজেরাও হয়তো জানতো না যে ওনাদের পেপারটা আজকে, ওনাদের পেপার থেকে আজকে চ্যাট জিপিটি আসবে, okay? আজকে ক্লড আসবে এবং সবাইকে বলবে যে আচ্ছা সবাইকে রিপ্লেস করে ফেলবে। So, এই পেপারটা আমরা পড়বো, ঠিক আছে, তো হাইপ টাইপ সবকিছু বাদ দিয়ে আমরা জাস্ট মেইন পেপারটা পড়বো। এবং মেইন পেপারটা পড়ে ওনারা যে আর্কিটেকচার বানাইছে সেই আর্কিটেকচার দিয়ে স্ক্র্যাচ থেকে আমরা সেলফ অ্যাটেনশন লেয়ার বানাবো, ঠিক আছে, পজিশনাল কোডিং বানাবো, ইনকোডার ডিকোডার মডেল বানাবো এবং একটা ট্রান্সফর্মার আর্কিটেকচার দাঁড় করাবো। এবং এখানে আমরা পাইটর্চ চুজ করবো। এরপর আমরা একটা প্রজেক্ট করব। এই যে এনএলপি তে আমরা যা শিখলাম, আমরা হচ্ছে একটা সেন্টিমেন্ট অ্যানালাইজার বানাবো, সেটা হচ্ছে ক্লাসিক্যাল এনএলপি দিয়ে। ওকে, এরপর একটা ফেক নিউজ সিস্টেম বা ফেক নিউজ ডিটেকশন সিস্টেম বানাবো, সেটা হচ্ছে এই ট্রান্সফর্মার আর্কিটেকচার দিয়ে। ওকে, ট্রান্সফর্মার আর্কিটেকচার দিয়ে আমরা এটা তৈরি করবো। তাহলে হচ্ছে আমরা ক্লাসিক্যাল এবং মডার্ন দুই এক জানা থাকবে। এরপর যেটা না করলেই নয় সেটা হচ্ছে এলএলএম ইঞ্জিনিয়ার। কারেন্টলি আপনি যদি মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনকে ভাগ করেন, প্রাইমারিলি আমরা 4টা অ্যাপ্লিকেশন পাই। একটা হচ্ছে ক্লাসিক্যাল এমএল বা টেবুলার ডাটাতে যে মেশিন লার্নিং হয়, এরপর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, আর হচ্ছে আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিস। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর বেশিরভাগ কাজ এখন এলএলএম করতে পারতেছে, এবং ইন ফিউচার হয়তো কম্পিউটার ভিশনের বেশিরভাগ কাজ এলএলএম করতে পারবে। কিছুটা করা শুরু করছে, বাট এখন আমাদের কাছে যেহেতু ডিভাইসগুলো অতটা পাওয়ারফুল হয়নি, পুরোপুরি এলএলএম টেক ওভার করতে পারতেছে না। বাট ইন ফিউচার, ঠিক আছে, যেভাবে আমাদের কম্পিউটেশনাল ডিভাইসগুলো ইমপ্রুভ হচ্ছে, হয়তো 5-10 বছর পর কম্পিউটার ভিশন মানে কম্পিউটার ভিশনকেও ওভারকাম করে ফেলবে এলএলএম। আমরা দেখবো যে কিভাবে একটা এলএলএম বানায়। ঠিক আছে, আমরা চ্যাট জিপিটি দেখছি, চ্যাট জিপিটি হচ্ছে আমরা কিছু টাইপ করলে কিছু প্রম্পট করলে সে অ্যান্সার দিচ্ছে। চ্যাট জিপিটি কিভাবে বানায় সেটা আমরা দেখবো। আমরা এখানে একটা ছোটখাটো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বানাবো। ওকে, সো আপনি তো ফ্রি রিসোর্স দিয়ে একটা চ্যাট জিপিটির মতো মডেল বানাতে পারবেন না, বিকজ ওদের মডেলটা হিউজ, ম্যাসিভ। কারেন্টলি চ্যাট জিপিটি যে লেটেস্ট মডেল জিপিটি 5.5, সেটাতে আছে মোটামুটি 9 ট্রিলিয়ন প্যারামিটার। ঠিক আছে, সো মডেলটা সাইজ আপনি মনে করতে পারেন যে 40 টেরাবাইট বা 50 টেরাবাইটের মতো হবে। ঠিক আছে, যদি আমরা প্রিসিশন ওনারা কত বিট ইউজ করছেন আমরা জানি না অ্যাকচুয়াল মডেলে, ওটা এরকম 40 টেরাবাইট অথবা 80 টেরাবাইটও হতে পারে মডেলটার সাইজ। চিন্তা করেন আপনার 1 টেরাবাইটের 80টা হার্ড ড্রাইভ লাগতেছে জাস্ট মডেলটাকে স্টোর করতে। এখন রান করতে কতটা লাগছে এবং ট্রেন করতে কিরকম লাগছে, সো এটা আপনি গেস করতে পারতেছেন। সো যেহেতু আমরা ওই লার্জ স্কেলে পারতেছি না, আমরা কোর অ্যালগরিদমটা বানাইতে পারি, তাই না? চ্যাট জিপিটির যে কোড আছে, ডেভেলপমেন্টের যে কোড, সেই কোডটা মোটামুটি 300 থেকে 400 লাইন, এর বেশি হবে না। তো আমি এটা এত কনফিডেন্টলি কিভাবে বলতেছি, কারণ হচ্ছে অরিজিনাল যেই ইঞ্জিনিয়ার বা কোর যে রিসার্চার, ওনারা হচ্ছে এসব জিনিস নিয়ে কোর্স ডেভেলপ করছে এবং ওনারা হচ্ছে এগুলো নিয়ে রিসার্চ ডেভেলপ করছে, এবং আমি ওখানে দেখে আসছি যে ওনারা অ্যাকচুয়ালি কি করছে। ওকে, সো হয়তো প্রোডাকশন সিস্টেমে ওখানে ওনারা আরো কিছু অপটিমাইজেশন করে কোড ডেভেলপ করছে, বাট কোর মেইন যে ট্রেনিং কোড সেটা লিমিটেড, এবং আপনি চাইলে সেটাকে 40 লাইনের ভিতরেও নিয়ে আসতে পারেন। যদি আমরা সব রকম অপটিমাইজেশন বাদ দিয়ে দিই, একদম কোড যে ট্রেনিং কোড সেটা 40 লাইনেও নিয়ে আসতে পারেন। সো এই জিনিসগুলো আমরা দেখবো কিভাবে ট্রেন করা হয়, এবং সেখানে ট্রেনিং এর ক্ষেত্রে আরো কিছু জিনিসপত্র আছে, যেমন স্কেলিং ল আছে। ঠিক আছে, যারা এলএলএম নিয়ে খুব হাইপ তুলতেছে এখন, ওনাদের যে জিনিসটা জানে না সেটা হচ্ছে স্কেলিং ল। এলএলএম এর একটা লিমিট আছে, ঠিক আছে, একটা সেলিং আছে।
প্রথম দিকে এলএলএম যেভাবে ইমপ্রুভ করছিল কারেন্টলি ওইভাবে ইমপ্রুভ করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? স্কেলিং ল এর কারণে। এখন স্কেলিং ল ভাঙতে হলে অবশ্যই আর্কিটেকচারে কিছু চেঞ্জ আনতে হবে। তো আর্কিটেকচার যদি চেঞ্জ আন তাহলে হচ্ছে আমাদের এলএলএম আরো বেশি ইমপ্রুভ হবে, আদারওয়াইজ এটা একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে থেমে যাবে। সো এই স্কেলিং ল সম্পর্কে আমরা জানবো। ওকে, এবং আপনি ইন ফিউচার আপনার যদি পিএইচডি করেন স্কেলিং ল এর উপর করতে পারেন। স্কেলিং লকে যদি আপনি একবার ব্রেক করতে পারেন সামহাও আর্কিটেকচারে, তখন গিয়ে আবার চ্যাট জিপিটি বের হওয়ার সময় যে মোমেন্টটা হয়েছে সেরকম একটা মোমেন্ট তৈরি হবে। এবং এখানে যে ডাটাগুলো ওনারা কোথায় পাইছে, ঠিক আছে, আমরা যে সবাই বলতেছি চ্যাট জিপিটি সবার ডাটা নিয়ে ট্রেন করা হয়েছে, তো ডাটাগুলো কিভাবে পাইছে সেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করবো এবং ডিস্ট্রিবিউটেড কম্পিউটার নিয়ে আমরা দেখবো। ওকে, এরপর হচ্ছে আমরা দেখবো যে এটা তো গেল ট্রেনিং। তো এখানে তো আপনি বড় মডেল তৈরি করতে পারতেছেন না, বাট অ্যাটলিস্ট পুরো মেকানিজম আপনার জানা হচ্ছে, ঠিক আছে। বাট আমরা এখানে দেখবো যে কিভাবে ওপেন সোর্স মডেল, যেমন আপনার ডিপসিক, সবাই নাম শুনছেন, ডিপসিক আছে, গেমা আছে, কোয়েন আছে, এই মডেল গুলাকে নিয়ে, এগুলো তো ট্রেন করে দিচ্ছে ওনারা, এই মডেল গুলোকে কিভাবে আমরা ফাইন টিউন করতে পারি, অর্থাৎ আমরা যেভাবে চাচ্ছি মডেলকে যেন ওইভাবে মডিফাই করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখবো কিভাবে ফাইন টিউন করে, ঠিক আছে। ফাইন টিউন ডিফারেন্ট টেকনিক দেখবো, এবং মডেল কিভাবে রান করানো হয়। মডেল ট্রেন করা আর রান করা দুই রকম জিনিস। মডেল রান করাইতে গেলে আপনি হচ্ছে অনেক রকম অপটিমাইজেশন অ্যাপ্লাই করতে পারেন, যাতে হচ্ছে আপনার ডিভাইস কম রিসোর্সেও রান হয়, ঠিক আছে। এই জিনিসগুলো করতে পারেন, সেগুলো নিয়ে আমরা দেখবো কিভাবে কোয়ান্টাইজেশন ইউজ হয়, কিভাবে কেবি ক্যাশিং ইউজ হয়। আপনারা যখন কেবি ক্যাশিংটা পড়বেন, আপনারা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আসছেন, আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা ভাই আগে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে কাজ করছেন? জি ভাই, আমি করেছি। আচ্ছা, আর কেউ? ওকে, আমি খুব আপনারা, অল্প টাইম, মানে এমন না যে 4-5 মাস, আমি 2 মাস করছিলাম, দেন আচ্ছা, তো আপনারা কি হ্যাশ ম্যাপ বা ক্যাশিং এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত? জি ভাই, হ্যাশ ম্যাপ, ক্যাশিং, যত Okay, ম্যাপিং so সবগুলো দেখা হয়েছিল। জি। তো এখানে আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের একটা কম্পিউটেশন আছে, সেটা একবার যদি দেখি যে সেম জিনিস বারবার লাগতেছে, আমরা এটাকে একবার কম্পিউট করে স্টোর করে রাখি, ঠিক আছে, সিম্পল না? এখন আমি যদি আপনাকে বলি কেউ একজন এলএলএম আর্কিটেকচারে সেম জিনিস করে একটা পেপার পাবলিশ করছে কেভি ক্যাশিং এর উপর, এবং সেটা ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পেপার, এখন আপনার কেমন লাগতেছে? খুব এটা তো সিম্পল মানে একটা জিনিস, খুব খুবই সিম্পল সিম্পল একটা জিনিস, কিন্তু জিনিস। চিন্তা করেনি কেউ। হ্যাঁ, কেউ চিন্তা করে নাই। So, এই জিনিসটা হচ্ছে কেভি ক্যাশিং। তো কেভি ক্যাশিং নিয়ে আমরা আলোচনা করবো, এবং ইমপ্লিমেন্ট করার পর অনেকের মনে হতে পারে যে এই জিনিসটা আপনিও বের করতে পারতেন, এই জিনিস আপনিও পাবলিশ করতে পারতেন। তো এই জিনিসগুলো আমরা দেখবো। এবং ভিএলএলএম, কেভি ক্যাশিং এর সবচেয়ে বেস্ট ইমপ্লিমেন্টেশন যেটা ইউজ করতেছে ওরা, ভিএলএলএম। এবং ইন্ডাস্ট্রিতে যত জায়গায় দেখবেন যে মডেল ডিপ্লয় করা হয়েছে সব জায়গায় ভিএলএলএম ইউজ করা হচ্ছে, এবং যে ভিএলএলএম বানাইছে সে মনে হয় এখনো মাস্টার্স স্টুডেন্ট, ঠিক আছে। তো এই মেইন কথা হচ্ছে আমাদের দেশে আমরা ইনফরমেশন গুলো জানি না, লেটেস্ট কি হচ্ছে এটা জানি না, আমরা তো সবসময় ক্লাসিফিকেশন নিয়ে পড়ে থাকি। তো আমরা এই জিনিসগুলো দেখি কিভাবে কাজ হচ্ছে, তখন দেখবেন আপনার সবসময় লেটেস্ট জিনিস নিয়ে ইন্টারেস্ট বেড়ে গেছে, আপনি তখন আর্কাইভেক্সে গিয়ে পেপার পড়তে থাকবেন, তখন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করবো। এরপর আমরা একটা প্রজেক্ট করব, ঠিক আছে। এখানে আমরা যা যা শিখছি, আমরা একটা মডেল নিব, গেমা বা কোয়েন, বা ধরেন এই জিনিসটা আমরা যখন রেকর্ড করবো তখন হচ্ছে যে বেস্ট মডেল যেটা থাকে সেটা আমরা নিব, সেটাকে আমরা ফাইন টিউন করবো, ফাইন টিউন করে একটা প্রজেক্ট বানাবো। এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্সের প্ল্যান। এরপর আমরা লাস্টে কি করবো, আমরা আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করবো। বাংলাদেশে আমরা সার্টিফিকেট খুব বেশি পছন্দ করি। ওকে, তো সার্টিফিকেট আমরা কিভাবে প্রোভাইড করব, আপনাদের কাজ হবে যে আমাদের যতগুলা প্রজেক্ট আছে এখানে, ঠিক আছে, সবগুলো করতে হবে। এখানে আমরা নামপাই এবং পান্ডাসে হচ্ছে 100 করে দিব, মিনিমাম 40টা করে সলভ করতে হবে। এই জিনিসগুলো যখন আপনি করবেন কোর্স শেষে আমাদেরকে একটা টেক্সট করবেন বা একটা ফর্ম দিয়ে দেবো, আমরা ফর্ম ফিল আপ করবেন, আপনাদেরকে আমরা একটা ভাইবা নেব, ঠিক আছে, ছোটখাটো একটা ভাইবা নিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করবো সাম কোশ্চেন করার পর আপনাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করে দেবো। বাট আপনারা যদি দেখি যে আপনাদের কোনো কনসেপ্টে একটু দুর্বলতা আছে, আমরা আপনাদেরকে তখন বলবো যে আপনি একটু কষ্ট করে ওই মডিউলটা আবার একটু রিভাইজ করেন, ঠিক আছে। 1 সপ্তাহ পর আমরা আবার আপনার ইন্টারভিউ নিব, আমরা মেক শিওর করবো যে আপনি মোটামুটি হলেও শিখছেন, শেখার পর আমরা সার্টিফিকেট প্রদান করবো। আদারওয়াইজ হ্যাঁ, জাস্ট একটা পেপার, ঠিক আছে, এই পেপারটার কোনো ভ্যালু নেই আনলেস আপনি যদি জিনিসগুলো শিখেন। ইন্ডাস্ট্রিতে আপনার কেউ সার্টিফিকেট দেখেন, আমরা লিঙ্কডইনে সার্টিফিকেট জাস্ট যতক্ষণ আমরা পোস্ট করি 2-4টা লাইক আসে, ঠিক আছে, বা ফেসবুকে পোস্ট করলে 2-4টা লাইক আসে, সার্টিফিকেটের দৌড় অ্যাকচুয়ালি অতটুকু। বাকি দৌড় হচ্ছে আপনার পোর্টফোলিও, আপনার প্রজেক্ট, ঠিক আছে, আপনার স্কিল, এই জিনিসগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। আচ্ছা,
So এইগুলো মোটামুটি ওভারঅল জিনিসপত্র আছে। কেউ একজন মানে হ্যান্ড রেস করছে। জি ভাই বলো, আপনি হ্যান্ড রেস হ্যাঁ করা লাগবে না, আমাকে ডিরেক্টলি বলুন। হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে যে জি। এই ক্লাসিক্যাল মেশিন লার্নিং যে পার্টটা আর কি, ওইখানে হুম। ভাইয়া এই যে বর্তমানে হচ্ছে যে এই জব পজিশন গুলোর অ্যাকচুয়ালি রোলটা কি হয়, এবং এই পজিশন গুলোতে অ্যাকচুয়ালি ভাইয়া কাজগুলো কি হয়, একটু যদি বুঝায় বলতেন আর আচ্ছা, কি। তো আমি হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ এবং বাইরের পার্সপেক্টিভ দুইটাই বলতেছি। Okay? Because যেহেতু আমরা বাংলাদেশে থাকি, দুইটা আপনাকে জানতে হবে। বাংলাদেশে হচ্ছে একদম হাতে গোনা 4-5টা কোম্পানি আছে যাদের কিনা ডেটা ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা এখানে যে এত ডেটা ডেটা করতেছি, ওনাদের অ্যাকচুয়ালি এই 4-5টা কোম্পানি ছাড়া কারো কাছে ডেটাই নেই। ওই যে মডেল ট্রেন করবেন, ডেটাটাই নেই। ওকে, এটা হচ্ছে একটা প্রবলেম। এখন ওভারঅল বাংলাদেশের জব মার্কেট বা ওয়ার্ল্ডের জব মার্কেট যেটা, সেটা হচ্ছে আপনি ক্লাসিক্যাল এমএল ভালো করে পারবেন, পাইটর্চ সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, এলএলএম সম্পর্কে জানবেন, ঠিক আছে? কারণ এলএলএম সম্পর্কে জানা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। এলএলএম ইজ এভরিওয়্যার। যাদের কাছে যারা আগে মেশিন লার্নিং এর কাজও করতো না, ঠিক আছে, ওনারাও এখন এলএলএম ডিমান্ড করে, ঠিক আছে? ইন্টারভিউতে থেকে এলএলএম নিয়ে কোশ্চেন করা শুরু করে দেবে। এখন যদি আপনি জবের জন্য ইয়ে করতে চান, ক্লাসিক্যাল এমএল ভালো করে শিখবেন, পাইটর্চের ফান্ডামেন্টালটা ভালো করে শিখবেন, ঠিক আছে? আপনি যদি প্রজেক্ট কেমন করে করবেন, আমি রিকমেন্ড করবো যে আপনি যতটুকু পারেন ভালো করে শিখার। হয় অনেক সময় হয় কি, ফার্স্ট অ্যাটেম্পটে আমরা পারি না, ঠিক আছে, সেকেন্ড অ্যাটেম্পটে পারি। তো পাইটর্চ ভালো করে শিখে পর অন্তত এলএলএমটা একটু ভালো করে শিখবেন। পরেগুলো হয়তো আপনি কাজ করতে করতে রিভাইজ দিতে দিতে এক্সপার্টিস চলে আসবে, ঠিক আছে? একদিনে তো আর এক্সপার্টিস আসে না, বাট এলএলএম পার্টটা ভালো করে করবেন। আর গ্রেডিয়েন্ট বুস্টিং যে পার্ট, ঠিক আছে, টিউনিং পার্ট, ওই পার্ট গুলো করবেন। অ্যানালাইসিস পার্টটা ভালো করে করবেন, স্পেশালি পান্ডাস এবং ডেটা ভিজুয়ালাইজেশন। কারণ পান্ডাস এন্ড ডেটা ভিজুয়ালাইজেশন এটা হচ্ছে, আপনি যদি ডেটা সায়েন্স নিয়ে কাজ করেন 90% টাইম আপনার হচ্ছে পান্ডাস এবং ভিজুয়ালাইজেশন এগুলো করবেন, ঠিক আছে? ডেটা প্রসেস করতে হবে, ক্লিন করতে হবে। ডেটার মধ্যে দেখবেন যে স্ট্রিং এর জায়গায় রো আছে, রো এর জায়গায়, সরি কি বলতেছি, স্ট্রিং এর জায়গায় নাম্বার দিয়ে দিছে, ঠিক আছে? এবং আমি একটা, আচ্ছা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, যেহেতু হচ্ছে আপনার ইন্টারনাল টিম বলা যায়। আমাদের দেশে পাওয়ার স্টেশন আছে, তাই না? তো পাওয়ার স্টেশনে ওনাদের যে লোড, ঠিক আছে, কোন দিন কতটুকু ইলেকট্রিসিটি দরকার হতে পারে, তো এই জিনিসটা কিন্তু চাইলে অটোমেট করা যায়, তাই না? পুরোটা যেহেতু মেশিনারি দিয়ে হচ্ছে, এখানে ম্যানুয়াল কাজকর্ম কম। ওনাদের এই ডেটাটাও বাংলাদেশে, সেটা হচ্ছে হাতে ওনারা ইনপুট দেয়, যেটা হচ্ছে অটোমেট করা যেত। হাতে ইনপুট দেওয়ার কারণে ওনারা হচ্ছে 1 2 চাপ দিয়ে দেয়, 4 2 চাপ দিয়ে দেয়, যার কারণে ডেটা যা আছে সেটা হচ্ছে প্রায় 10 গুণ 15 গুণ, মাঝে মাঝে 20 গুণ শো করে। এইরকম ডাটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড আপনিও পাবেন যখন কাজ করবেন। এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, প্রসেস করতে হয়, এসব জিনিসের জন্য আপনাকে পেন্টাস ইউজ করতে হবে, বা ওই সাইডে এক্সপার্টিস প্রয়োজন হবে, এবং বেশিরভাগ কাজ সময় আপনার রেখে নিয়ে যাবে, ঠিক আছে? এ হচ্ছে ইন্ডাস্ট্রির ব্যাপার স্যাপার। আর ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং যে রোল গুলো আর হচ্ছে ডেটা সায়েন্স, এই দুটো তো ডিফারেন্ট জিনিস, তাই না? ডিফারেন্ট, বাট কিছু কিছু আপনি যদি ডাটা সায়েন্সের জন্য প্রিপেয়ার হন, আপনাকে মেশিন লার্নিং এর জন্য প্রিপেয়ার হওয়া লাগবে। এর কারণ আছে, থিওরিটিক্যালি, ঠিক আছে, একদম আইডিয়াল কেস সিনারিওতে ডেটা সায়েন্টিস্টের কাজ হচ্ছে, উনি একজন ডেটা ইঞ্জিনিয়ারের সাথে কাজ করবেন। ডেটা ইঞ্জিনিয়ার হচ্ছে ডাটা কিভাবে কালেক্ট করতে হয়, স্টোর করতে হয়, এটা হ্যান্ডেল করবে। ডেটা সায়েন্টিস্ট ডাটা নিবে, নিয়ে সে ডাটা প্রসেস করবে, সেখানে মডেল বিল্ড আপ করবে, ফিচার ইঞ্জিনিয়ারিং করবে। সবকিছু করার পর জিনিসপত্রগুলো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারকে দিবে। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার সেভাবে সেই মডেলটাকে রিইমপ্লিমেন্ট করবে, আর নিজের মতো করে এক্সাক্ট ডেটা সায়েন্টিস্ট যেসব প্যারামিটার দিয়েছে ওসব প্যারামিটার অনুযায়ী মডেলটাকে নতুন করে তৈরি করবে। করার পর এটা একটা সার্ভারে বা প্রোডাকশনে রান করবে। এটা হচ্ছে একদম আইডিয়াল কেস সিনারিও। বাট রিয়েল ওয়ার্ল্ডে দেখা যায় যে ডেটা সায়েন্টিস্টকে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাজও করতে হয়, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারকে ডেটা সায়েন্টিস্টের কাজও করতে হয়। ওকে, আপনাকে বলতে গেলে দুইটাই শিখতে হবে, এবং এমন না যে দুইটার মধ্যে খুব বেশি ডিফারেন্স আছে, ঠিক আছে? এক্সট্রা এডিশনাল কিছু জিনিস জানতে হবে, তাহলে হচ্ছে আপনি দুইটা কভার করতে পারবেন। হ্যাঁ ভাই, ওই এবং যে আমাদের লিঙ্কডইনে তো দেখা যায়, লিঙ্কডইনে হচ্ছে যে মেশিন লার্নিং এর যে রোল গুলো ওইগুলো হচ্ছে ডেটা সায়েন্সও সেম, মানে একটু হুম ডিফারেন্ট থাকে, বাট ম্যাক্সিমাম জিনিসে অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট গুলো সেমে থাকে হুম হুম জব এক্স্যাক্টলি জব পোস্ট গুলাতে। আর ভাই এক্স্যাক্টলি আমার লাস্ট হচ্ছে একটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনার কাছে, সেটা হচ্ছে এই লাস্টের দিকে মডিউল একটা যদি রাখা যেত, যে আমরা পেপার গুলো হচ্ছে যে কোন জার্নালে হচ্ছে আমাদের জন্য বেস্ট হবে, বা হচ্ছে কনফারেন্স পেপার গুলা, মানে রিসার্চের জন্য যদি একটা মডিউল রাখতেন আর কি। আচ্ছা, ওখানে অ্যাকচুয়ালি মডিউল প্রয়োজন, যেহেতু আমরা উইকলি এরকম সেশন নিচ্ছি, ঠিক আছে? সেরকম সেশনে আমরা জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারি।
বা এই হ্যাঁ সেশন ভাই, গুলো ওইগুলো রেকর্ডিং আমরা মডিউল হিসেবেও রাখতে পারি, যাতে আপনি আবার পুনরায় জিনিসগুলো দেখতে পারেন। হ্যাঁ ভাই, ওইটা করলে বেটার হয় আরকি। যেহেতু আমাদের তো এই যত মডিউল আছে এখানে এগুলো শেষ করতে এটলিস্ট তো ৬-৭ মাস লাগবেই। মানে হুম পুরা হুম জিনিসপত্রগুলা ইয়ে করতে। তো হুম আরো হুম পরে দিলেও হবে আরকি। মানে একটা মডিউল রাখলে আমাদের জন্য বেস্ট হয়। হুম। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু ভাই ওই টাইম নিয়ে একটা কথা বলছেন, আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি বা ক্লিয়ারিফাই করে রাখি, সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে, আমাদের জন্য ইজি হবে। ওকে, সো আমরা হচ্ছে কোর্সটা অন দা গো তৈরি করছি। অন দা গো তৈরি বলতে যেমন, একটু আমি জুম আউট করি। ওকে, আপনি এই পাশে দেখতেছেন যে আপনার আমাদের মডিউল গুলো আছে। Okay? So, যেমন আমরা পাইথনের মডিউলটা আমরা আপলোড করলাম, আপনারা আস্তে আস্তে করবেন, বা অপশনাল যারা পাইথন পারেন অলরেডি তাদের প্রয়োজনে নিউমেরিক্যাল পাইথন মডিউল আছে, 1 থেকে 45 পর্যন্ত সলিউশন করলে হয়ে যাবে, বাকিগুলো আমরা আস্তে আস্তে আপলোড করবো। ঠিক আছে, এরকম পান্ডাস আমরা অ্যাড করতেছি। তো এরকম হচ্ছে আমরা অ্যাড করতে থাকবো। ওকে, এখনো কিন্তু পুরো কোর্সটা এখানে আপলোড করা হয় না, অন দা গো আমরা আপলোড করবো, এবং আপনাদের যেসব ফিডব্যাক, সেই ফিডব্যাক গুলো অ্যাকাউন্ট করে অ্যাকচুয়ালি করা হবে। তো অনেক সময় দেখা যাবে যে আমরা আমাদের মতো করে দিলাম, বাট আপনারা চাচ্ছেন একরকম, সেই জিনিসটার সাথে ম্যাচ করতেছে না। তো এই জন্য আমরা এই অ্যাপ্রোচটা নিচ্ছি যে অন দা গো, যদিও রেকর্ডেড, বাট আপনি লাইভে যেরকম সাপোর্ট পান একই রকম সাপোর্ট পাবেন। সো অন দা গো আমরা হচ্ছে জিনিসগুলো অ্যাড করতে থাকবো। আমাদের সম্পূর্ণ কোর্সটা অ্যাড করতে আমরা যে টাইম লাইনটা ধরছি সেটা হচ্ছে 4 to 5 মান্থস। ওকে, সো 4 to 5 মান্থস। যদি কেউ খুব বেশি অ্যাক্টিভ হয়, ওনারা হচ্ছে আমাদের আপলোড স্পিডের সাথে ওনারা কন্টিনিউ করতে পারবে, তাহলে 4 to 5 মান্থস শেষ হবে। বাট দেখা যায় অ্যাভারেজ স্টুডেন্ট আমি বলবো যে আপনারা যদি লেগেই থাকেন ঠিকভাবে, ধরে নাও 5 to 6 মান্থস এরকম। আর অনেক সময় দেখা যায় যে ভার্সিটিতে আপনার এক্সাম থাকে। ওকে, সো ভার্সিটির এক্সামে প্রচুর টাইম অ্যাকচুয়ালি খরচ হয়, ওয়েস্ট বললে একটু গায়ে লাগতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওয়েস্ট হয় আর কি, যেটা আপনারাও জানেন। তো যে ভার্সিটির টাইম গুলোর জন্য আপনার হয়তো 1 মাস 2 মাস এরকম করে টাইম চলে যেতে পারে, সেক্ষেত্রে আপনার 6 থেকে 7 মাস টাইম লাগতে পারে, বাট এর বেশি অ্যাকচুয়ালি লাগার কথা না। বিকজ আমরা চাচ্ছি যে যত স্ট্রাকচারড ওয়েতে দেওয়া পসিবল। আপনারা আমাদের কোর্সটা দেখছেন, অনেক আমরা স্ট্রাকচার ওয়েতে করছি এবং আননেসেসারি অনেক জিনিস আমরা বাদ দিয়ে দিছি। ঠিক আছে, যেমন আমরা এখানে এখনো ওই কম্পিউটার বিষয়ে যেটা বললাম, এখানে টাস্ক আমরা ভিআইটি বা বিশ্ব ট্রান্সফর্মার এখানে অ্যাড করিনি। কেন? কারণ আমরা পরবর্তীতে ট্রান্সফর্মার অ্যাড করতেছি। সো এখানে যদি আমরা ট্রান্সফর্মার অ্যাড করে ফেলি, আপনার হচ্ছে সেম জিনিস রিপিট হতে পারে, বা সেম জিনিস আপনি কনটেক্সট নাও বুঝতে পারেন। ওকে, সো এখানে যাতে টাইম ওয়েস্ট না হয়, বিকজ আপনি ট্রান্সফর্মার আর্কিটেকচার যখন করতে পারবেন তখন আপনি ভিআইটিও করতে পারবেন, সিমিলার জিনিস, জাস্ট মাইনর কিছু চেঞ্জ। এবং আমরা পরবর্তীতে ওটার জন্য এক্সট্রা এখানে ক্লাস অ্যাড করে দিব। সো ওইভাবে যেহেতু স্ট্রাকচার করা, আই থিঙ্ক ম্যাক্স আপনার 6 to 7 মান্থস লাগবে, বাট আপনাদেরকে এফোর্ট দিতে হবে। ইন্ডাস্ট্রিটা কম্পিটিটিভ, আমরা সবাই মেশিন লার্নিং করি, সবাই ডিপ লার্নিং করি, বাট ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখা যায় যে ওনাদের অনেক কোর কনসেপ্টের ঝামেলা। আপনারা বাংলাদেশে যে কনফারেন্স গুলো হয়, যদি যে কোনো একটা কনফারেন্স উঠান, যে কোনো একটা পেপার উঠান, দেখবেন যে ক্লাসিফায়ার করেছে 99%। ওকে, বাট ইন্ডাস্ট্রিতে 99% বলে কিছু নেই। 99% মানে এই মডেলটা ইউজেবল না, সেখানে ডাটাতে কোনো একটা ঝামেলা আছে। এগুলো একাডেমিয়াতে পাবলিশ করে দেওয়া যায়, ভালো জার্নালও যদিও যায় না, কনফারেন্স গুলোতে যায়, বাট ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো খুব সিরিয়াস, একদম সিরিয়াস অফেন্স। ওকে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা খুব ডিটেল আলোচনা করব, যাতে আপনি ভালো কাজ করতে পারেন। ঠিক আছে, জাস্ট এরকম সংখ্যার বা নাম্বার অফ পাবলিকেশন দিয়ে তো লাভ নেই, কারণ আপনি যা করবেন ভালো করেন, বা আপনি যদি ভালো কাজ একটাও করেন বা দুটাও করেন, সেটার ইম্প্যাক্ট অনেক বেশি হবে। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি। আর যে কোনো কোশ্চেনে যে এখানে ইনস্ট্রাকশনে কমিউনিটিতে, আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি এবং ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এখানে ঢুকে আপনি যে কোনো কোশ্চেন করতে পারেন, আমরা যখন তখন অ্যান্সার দিয়ে দেবো। জি ভাই, আপনার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এবং হ্যান্ড রাইজ করা লাগবে না, ডিরেক্টলি বলেন। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে মানে প্রোফাইলে দেখলাম যে Q1 জার্নাল গুলোতে অনেক ভালো ভালো পেপার আর কি আপনি মাশাআল্লাহ পাবলিশ করছেন। তো ভাইয়া আমার কথা হচ্ছে, আপনি যতগুলো পেপারই পাবলিশ করছেন সবগুলোই কি ভাইয়া নোবেল ছিল, নাকি কোনটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে ওইটার আপনি নিউ কিছু অ্যাড করছেন, বা অনেক বেশি একটা ইমপ্রুভ করছেন যে Q1 জার্নাল গুলোতে আপনার গুলা অ্যাকসেপ্টেড হয়েছে? অ্যাকচুয়ালি দুই রকমই, নোভেলিটিও ছিল আর্কিটেকচারের দিক দিয়ে, এবং কিছু কিছু ব্যাপারে আমরা ইমপ্রুভমেন্ট করছি। ইভেন আমরা যে কাজ করছি আমাদেরটা আমরা আবার ইমপ্রুভ করছি, এরকমও আছে। ঠিক আছে, সো দুই রকমই আপনি করতে পারেন, এবং দুইটাই ভ্যালুয়েবল। ঠিক আছে, আপনি অলরেডি যেমন ট্রান্সফর্মার যারা বাই করছে, ঠিক আছে, গুগলের যে টিম, ওনারা কিন্তু একদম নোভেল কিছু করেন নাই। অ্যাটেনশন মেকানিজম আগেও ছিল, বাট অ্যাটেনশন মেকানিজম ওনারা এমন একটা ওয়েতে করছে যাতে জিনিসটা স্কেলেবল হয়। ঠিক আছে, কারণ আমরা ছোট আকারে যখন মডেল করি তখন আপনার মডেলে 10 ঘন্টা লাগুক ট্রেন হতে সমস্যা নেই,
কিন্তু যখন আপনি গুগল লেভেলে চিন্তা করবেন, ওদের হচ্ছে হিউজ রিসোর্স আছে, হিউজ ডেটা আছে। ওরা যদি সেগুলোকে ইউজ না করতে পারে তখন ওদের একটা প্রবলেম। তো ওরা হচ্ছে ওনাদের প্রিভিয়াসলি যে অ্যাটেনশনের ব্যাপারটা ছিল, মেবি RNN এর সাথে ওনারা কিছু একটা করছিল, ওটার উপর আপডেট করছে। তো আপনি দুই রকম কাজই ভ্যালুয়েবল। টোটালি যে একদম নোবেল সবসময় করতে হবে এমন না, টোটালি নোবেল আস্তে আস্তে আসবে। আপনি যখন কাজ করতে থাকবেন আস্তে আস্তে আইডিয়া চলে আসবে যে কিভাবে আপনি করবেন, বাট ইনিশিয়ালি ইমপ্রুভমেন্ট করাটা বেটার। আর ভাইয়া আপনার যে পেপার গুলা পাবলিশ হয়েছে সবগুলা থেকে আপনার নিজেরা ডাটা সেট রেডি করছেন নাকি ভাইয়া অনলাইন বা ফ্রি, মানে যেগুলো আছে পাওয়া যায় আর কি অনলাইনে, ওগুলা ডাটা সেট নিয়ে কাজ করছেন? এখানেও ভাই দুই রকম, কিছু কিছু ডাটা সেট, যেটা আমরা পাওয়ার স্টেশনের ডেটা সেট বললাম, ওরা উল্টাপাল্টা টাইপ করে, ওই টাইপের ডাটা সেট। তারপর আরো কিছু ডাটা সেট আমরা নিজেরা কালেক্ট করছিলাম, এবং কিছু কিছু আমরা অন্যান্য সোর্স থেকে নিয়েছি। তবে অন্যান্য সোর্স থেকে ডাটা সেট নেওয়ার সময় আপনাকে একটু কোয়ালিটি নিয়ে দেখতে হবে। ওকে, যেমন আমরা ডাটা সেটের জন্য কেগেল সবাই ইউজ করি, ফাইন। সো কেগেলে দুই রকম ডাটা সেট আছে, একদম টপ নোচ কোয়ালিটি ডাটা সেটও পাবেন, আবার এমন ডাটা সেটও পাবেন যিনি হয়তো আপলোড করছে উনিও জানেন না এটা কি। ওকে, আমি রিসেন্টলি এমনও দেখছি যে আপনারা ডেটা অ্যান্ড ব্রিফের নাম শুনছেন, একটা জার্নাল, ডেটা অ্যান্ড ব্রিফ। হ্যাঁ, ডেটা অ্যান্ড ব্রিফই ছিল। ডেটা অ্যান্ড ব্রিফে ওনারা কিছু একটা দিছিল, হয়তো রোডের কিছু একটা, রোডে ক্র্যাক বা সামথিং এরকম। সো ওনাদের যে ডেটা সেট আমরা ঢুকে দেখছি, ডাটা সেটের ভিতরে ঢুকে দেখি কি আহ, জিনিসটা হাস্যকর। সেটা হচ্ছে বিভিন্ন কিছু স্টক ছবি থাকে না, ওয়ালপেপারের ছবি, জি। এরকম প্রায় 100টার মতো ছবি ছিল ডাটা সেটে। আপনি যেখান থেকে নেন একটু দেখে শুনে কাজ করা লাগবে, কিছু ডাটা বাদ দেওয়া লাগবে, বাট ট্রাই করবেন যত ভালো কোয়ালিটি ডাটা ইউজ করা যায়। ডাটা ইজ এভরিথিং। আপনার যদি ডাটা ভালো না হয়, মডেলের আর্কিটেকচার আপনি যতই টিউন করেন, যতই পারফেক্ট বানান, সেটার আউটপুট বা পারফরমেন্স খুব একটা ভালো আসবে না। বাট আপনি যদি একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশনে ভালো ডাটা সেট দিয়ে ট্রেন করেন, দেখবেন ভালো রেজাল্ট আসতেছে। জি, হ্যাঁ, ডাটা সেট যে ভালো এটা বোঝার জন্য কি আমার ওই ব্যাকগ্রাউন্ডের নলেজ লাগবে, তাই না? কিছুটা তো ব্যাকগ্রাউন্ড নলেজ লাগে, আর পাশাপাশি হচ্ছে আপনি কাজ করতে করতে বুঝে যাবেন। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, চেপেন। আমি ওয়েবসাইটের মধ্যে লগ ইন করেছি এবং কিন্তু ভিডিওতে ক্লিক করলে ভিডিও স্টার্ট হচ্ছে না। ওকে ভাই, আপনি একটু স্ক্রিন শেয়ার করবেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে কোথায় ইস্যু হয়েছে। স্ক্রিন কি শেয়ার হচ্ছে আপনার? আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, ফোনে হয়তো একটু ইস্যু হতে পারে, তো আপনি প্লে করলে তো প্লে হওয়ার কথা। এখন দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, আমি বুঝতে পারছি জিনিসটা। সেটা হচ্ছে আপনি অলরেডি একটা কলে আছেন, ঠিক আছে, এই জন্য ভিডিও প্লেয়ার অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, বাট বুঝতে পারছি। অন্য সময় ওপেন হবে। আর আমি রিকমেন্ড করবো যে পিসিতে ওপেন করার, কারণ প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি নতুন, তো সো এটা পিসির জন্য অপটিমাইজড। বাট ওভার দ্য টাইম আপনি হচ্ছে মোবাইলে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আমাদের এই মিটিং এর পরেও যদি দেখেন কোনো ইস্যু হচ্ছে, জাস্ট গ্রুপে একটা স্ক্রিনশট অথবা ডিটেল মেসেজ দিলে আমরা ট্রাই করবো সলভ করে দেওয়ার। ওকে ভাই। আচ্ছা ভাই, আর আপনাদের আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমাদের নেক্সট টাস্কটা এই কয়েকদিনের মানে এক সপ্তাহ টাস্ক যদি বলে দিতেন। এক সপ্তাহ হচ্ছে, যেহেতু আপনি অ্যাক্সেস পেয়ে গেছেন, আপনি এখন থেকে স্টার্ট করতে পারবেন। আপনার যদি পাইথন রিভাইজ দেওয়ার প্রয়োজন হয়, আমাদের পাইথন মডিউলটা দেখতে পারেন, অথবা ডিরেক্ট আপনি নামপাই মডিউলে চলে যাবেন। এবং ওখানে আমরা গুগল কোলাব নিয়ে ওখানে একটু ডিটেলে বলছি যে আমরা কিভাবে ইউজ করতেছি, সেটা আপনি দেখতে পারবেন। এবং এতটুকুই। এখানে অ্যাকচুয়ালি আপনাকে খুব কমপ্লিকেটেড কিছু নেই, বা কমপ্লিকেটেড কিছু করতে হবে না। সিম্পল, আপনি জাস্ট ভিডিও দেখবেন, আমাদের যে নিচে নোটবুক আছে সেটা দেখবেন, নোটবুক দেখে কোডগুলো দেখবেন, নিজে প্র্যাকটিস করবেন। আমরা কিছু কুইজ অ্যাড করেছি, কুইজগুলো দেবেন। এখন যে প্রবলেমগুলো দিচ্ছি, প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবেন। আমরা সলিউশন আপলোড করতেছি, বাট কোনোটা যদি প্রবলেম হয় আমাদেরকে জানাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আপনাদের আর কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, সো যদি না থাকে আই থিঙ্ক আজকের সেশনটা আমরা এখানে শেষ করতে পারতেছি, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটা সেশন নেওয়া। সেটা হচ্ছে শনিবার অথবা রবিবার, আপনাদের যেদিন সুবিধা হয়। তাহলে আমরা 8টা থেকে একটা সেশন নিব, এবং আপনারা যে কোনো বিষয়ে কোশ্চেন করতে পারবেন। ঠিক আছে, কোশ্চেন নেক্সট ম্যাটেরিয়াল। শনিবার না হলে রবিবার থাকবে, তাই না? জি ভাই, তো শুক্রবারটা আমার জন্য একটু টাফ হয়েছে, বাট আজকে যেহেতু ভাইয়া বলছে নিতে, শুক্রবারে নিয়ে নিলাম আর কি। জি ভাই, শনিবারে আমাদের জন্য ইজি হবে। শুক্রবারে আপনি টিউশন থাকে, ওগুলো থাকে, খোলা থাকে। ওকে ভাই, তাহলে হচ্ছে অল দ্য বেস্ট। আর যে কোনো ইস্যুতে আমাদেরকে নক করবেন, আমরা ইনশাল্লাহ সফটওয়্যার ট্রাই করবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আসসালামু আলাইকুম।